বাংলায় দারুণ একটা প্রবাদ আছে, ন্যাড়া একবারই বেলতলা যায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট ওই বেলতলায় যায় বারবার। যাওয়ার কারণও আছে, কারণ বেল ছাড়া আর অপশনও যে নাই। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সেই ঘুরে ফিরে পুরনোদের দিকেই হাত বাড়িয়েছে নির্বাচকরা। 15 সদস্যের দলে আফগান সিরিজের প্রায় সবাই আছে, নেই শুধু নাহিদ রানা ও নাইম শেখ। তাদের পরিবর্তে দলে কল করা হয়েছে মাহিদুল অঙ্কন ও সৌম্য সরকারকে। হ্যাঁ, সেই সৌম্য সরকার যার জন্য জাতীয় দল হয়ে গেছে পিকনিক স্পট। এই সিরিজে আছেন তো আরেক সিরিজে নেই। নির্বাচকরা আছেন উভয় সংকটে, কাকে রেখে কাকে নেবেন, আর যাকে নেবেন সে আবার মান সম্মান ডুববে না তো। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সিরিজ ঘিরে আছে অনেক কিছু, সেসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে স্বাগত খেলাযোগে। আমরা আসলে দল ঘোষণা আর কি দেখলাম গতকালকে, এবং একই সাথে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু একটা কথা বলেছেন যে রশিদ খানদের মতো আসলে ওরকম মানের স্পিনার ওয়েস্ট ইন্ডিজ দলে নেই, বিশ্বমানের স্পিনাররা নেই, সেটা একটা স্বস্তির খবর। এটা তার জন্য হতে পারে স্বস্তির খবর, বাংলাদেশের জন্য এটা কতটা হতাশার খবর? না, আমি সেটাই খেয়াল করলাম, মানে লিপু ভাই যেটা বললেন, মানে তার ভিতর একটা চোখ মুখে মানে একটা স্বস্তির ভাব চকচক করছে তার চোখগুলা। অথচ তিনি কতটা ডিফেন্সিভ, একটা দলের সঙ্গে খেলতে নামছে তিনি রিলিফ এই কারণে যে রশিদ খান নেই। আরে রশিদ খান নেই তো কি হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে তো মতি আছে, গোদাকেশ মতি আছে। তো এইটা এইভাবে বললে আসলে আমি অবাক হয়ে যাচ্ছি তিনি কিভাবে বলেন। এবং তিনি সৌম্যর যে ব্যাখ্যাটি দিলেন, তার এই কথাটাই 2 মাস আগে তিনি যেটা বলেছিলেন যে সৌম্যকে আমরা 10 বছর আগে যে সৌম্যকে দেখেছি সেই সৌম্য পাচ্ছি না। আবার কালকেই বললেন যে তার অভিজ্ঞতা আমাদের মানে অভিজ্ঞতার জন্য তাকে নেওয়া হয়েছে। আসলে সৌম্যকে নিয়ে আমার মনে হয় যে ওই টেনিস বলের মতন এই কোট আর ওই কোট করা। এবং সৌম্য কিন্তু অনেকটা ওই যে ম্যানচেস্টারের কোচের মতন তার পথটা, মানে তিনি যেদিন আসেন সেদিনই তিনি মানে তার ভিতরে আশঙ্কা থাকে যে কবে তিনি স্যাক্ট হবেন, মানে কবে তিনি বাদ পড়বেন। সুতরাং এটা কোনো সলভ হলো না। এটা যেটা হলো যে আফগান সিরিজে এক্স-রে রিপোর্ট কিন্তু আমাদের বেরিয়ে গেছে, মানে কোটটায়ের ভিতরে যে হাড়গিজ ফ্র্যাকচারগুলো আমাদের ব্যাটিংয়ে সেটা বেরিয়ে গেছে। এবং হতাশা, আসলে মন খারাপের এখন কিছু নেই, আমাদের খুশি হওয়ার কথা। সেই মিরপুরে খেলা হচ্ছে পিচ, হ্যাঁ, মায়ের আঁচলের সামনে আবার চলে যাচ্ছে। শত ভুল শত ত্রুটি হলেও একটা পোস্ট রয় এইখানে পাওয়া যাবে, সেটি লিপু ভাইয়ের কথাতেও কিন্তু পরিষ্কার বোঝা গেল। এই যে 10 বছর আগে যে সৌম্যকে আমরা দেখেছিলাম, তিনি এখন আর তাকে আমরা তেমন আর পাচ্ছি না, এটা নির্বাচক বলছেন, আপনি জানালেন। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10 বছর পরেও তার ব্যাকআপ আমরা তৈরি করতে পারলাম না, এই নিয়ে তো একটা হতাশা আছে। তার উপর আবার দর্শকরা এখন সেই আর অপেক্ষা করতে তারা নারাজ। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ দল যখন দেশে আসলো তখন তাদের উপর একটা গাড়িতে তাদেরকে নিয়ে একটা মানে তুলোধুনো করা হয়েছে দর্শকদের পক্ষ থেকে। আবার আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আরেকটা পোস্ট দেখলাম, সেখানে একজন মিরপুরবাসী তিনি বলছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের উপর আর তো ভরসা রাখা যাচ্ছে না, তাদেরকে সমালোচনা করেও তো কাজ হচ্ছে না, এখন যদি দর্শকরা মাঠে যায় তাদের উপর নাকি অ্যাটাক হবে। মানে দর্শকরা এখন আর ধৈর্য ধরতে পারছে না। আসলে আপনি খেয়াল করেন, আমরা যদি ফুটবলের কথা বলি, যে সমিত এবং হামজা আসার পরে ফুটবলের প্রতি যে এই দর্শকদের একটা মানে ভালো লাগাটা, সেটার কারণেও কিন্তু ক্রিকেটটা আস্তে আস্তে একটু, আর ক্রিকেটের যে বাজার এখন টি-20 দেখতে দেখতে আমাদের চোখগুলো এমনই অভ্যস্ত হয়ে গেছে, ওয়ানডে এমনিতেই বিরক্তিকর লাগছে আর কি এখন অনেক দর্শকের কাছে। এবং সারা বছর এত খেলা হয়, সব মিলিয়ে কিন্তু এই দর্শক মাঠে যাওয়ার যে দর্শকের এই সংখ্যাটা কিন্তু আসলেই কমে যাবে। এবং 300 টাকার টিকিট করেও 300টা লোক পাওয়া যাবে কিনা আমি জানি না এই সিরিজে। আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি থেকে একটা হিসাব দেওয়া হয়েছে যে সামনে 7টা ওয়ানডে সিরিজ রয়েছে আমাদের, এবং এই সিরিজগুলো থেকে আসলে আমরা অনেক কিছুই আশা করছি। অনেকে বলছে যে আগামী বিশ্বকাপে হয়তো বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পারবে না, 1997 সালে পর আরেকবার আইসিসি ট্রফি হয়তো আমাদের খেলতে হতে পারে। বিসিবি এখানে অনেকটা আবার আশাবাদী, তারা বলছে 7টা সিরিজ আছে, এবং ভুল যাতে না বলা হয়। এখানে আমার কথা হচ্ছে সামনে অস্ট্রেলিয়া ট্যুর আছে, মানে বাংলাদেশে অস্ট্রেলিয়া আসবে, ইভেন ভারতও আসবে। কথা হচ্ছে যে এই দুটো দেশের বাংলাদেশে আসা তো অনিশ্চিত, তারা তো বারবার এই সফরগুলো পিছিয়েছে। তার মানে আমরা যদি তাদেরকে সাইডে রাখি, 5টা সিরিজ আছে, তার মধ্যে পাকিস্তানের সাথেও খেলবো, নিউজিল্যান্ডের সাথেও খেলবো। আসলে কি বিসিবির সাথে আমরাও আশা করতে পারি যে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই খেলবে না? আসলে বিসিবি যেটা নাকি খুব, আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে, তারা ওই বসে বসে টেবিলে অঙ্ক করছে যে 21টা 23টা ম্যাচ আছে, এবং তার ভিতর সম্ভবত 11টি ম্যাচ হলো অ্যাওয়েতে এবং বাকি সবগুলো হোমে। এবং তারা সেই যে মিরপুর, আমি যেটা বললাম আর কি, মিরপুরের প্রশ্রয় আশ্রয় যেটা পেয়ে থাকে, যে ওই এবার যেটা হবে
যে তবে এইবার কিন্তু একটি চ্যালেঞ্জ থাকতেছে, হয়তো ওই কারণেই তারা ভাবছে যে হয়তো সিরিজটা আমরা উঠতে যাব। কিন্তু মিরপুরে যেটা হয়েছে এবার কিন্তু গামিনীর মিরপুর না, এবার কিন্তু টনি হ্যামিংয়ের মিরপুর। এবং এইখানে টনি হ্যামিংকে আমি যতটুকু জানি তিনি কিন্তু আসলে তিনি একটা ওন করে তার নামটাকে, তার ব্র্যান্ডটাকে, এবং তিনি কিন্তু ওই টোটকা ওই গামিনীর মতন টোটকা দিবে না যে আমার জ্বর হয়েছে একটা নাপা দিয়ে দিল। তিনি কিন্তু গবেষণা করে, তিনি গুলশানে তার যে ফ্ল্যাটে থাকেন 3 কামরার ফ্ল্যাটে 2 কামরাতে তিনি মাটি আর ঘাস ঠাস দিয়ে কি গবেষণা করেন। মানে তিনি যেটা মিরপুর নিয়ে গবেষণা করছেন, আমি বলতে চাচ্ছি যে মিরপুরের সেই মেকআপ করা পিচ কিন্তু আমার মনে হয় না এই সিরিজে অতটা মিলবে। হয়তো 1.5 মাস সময়টা বেশি না, কিন্তু আমি যেরকমভাবে এর আগে আমরা দেখে আসছি মিরপুরের আচরণটা এবার একটু ভিন্ন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জটা আমাদেরই পড়বে, লাস্টে না হয় আবার আমাদের আক্ষেপ করতে হয় সেই গামিনীকে নিয়ে। আচ্ছা, এই যে মিরপুরের পিচটা একটু ভিন্ন হবে এটা আপনি বলছেন, অনেকেই এটা বলছে, টমি হ্যামিং অনেকটা বদলে দিয়েছেন পিচকে। কিন্তু কথা হচ্ছে সামনে যখন আমাদের 7টা ওয়ানডে সিরিজ আছে এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বিশ্বকাপ বাছাই উতরানোর জন্য, তো সেক্ষেত্রে কি আসলেই মানে এই পিচে পরিবর্তন আনার সাহসটা করবে বিসিবি বা বাংলাদেশের ক্রিকেট দল? কারণ তারা যে পিচে খেলে অভ্যস্ত, এখন এই নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি দেখা যায় যে আমরা হোম সিরিজও একের পর হারতে থাকি, তাহলে তো আসলে আমাদের হিতে বিপরীত হয়ে যাবে। আসলে মিরপুরে একটা বদনাম, সেই বদনাম ঘোচানোর জন্যই কিন্তু টনি হ্যামিংকে আনা হয়েছে, কিন্তু আমার মনে হয় না তিনি এত অল্প সময়ে ওটা করতে পারবেন। আমার মনে হয় যে যেটা আমাদের ভরসা করার জায়গা, যে আমাদের মূল জায়গাটায় ফোকাস দিতে হবে, সেটা আমাদের ব্যাটিং অর্ডার এবং ওয়ানডে ব্যাটিং অর্ডার। ওয়ানডে ব্যাটিং অর্ডারে কিন্তু আমরা যেটা দেখছি যে এত টেকনিক্যাল দুর্বলতা যে ভি শেপে কেউ একটা রানই করতে পারছে না, এবং এই ব্যাপারটা কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছেন আপনাদের কোচিং স্টাফ। আমাদের একজন বয়স্ক কোচ আছে, প্রধান কোচ ফিল সিমন্স, তার এখনো মানে রিটায়ার্ডে যাওয়ার কথা, নাতিপুতি নিয়ে খেলার কথা, তিনি ডাগ আউট এখন বসে বসে এই খেলা দেখছেন। আমার মনে হয় যে আপনি যদি খেয়াল করেন হাতুরু এবং ডমিঙ্গোকে নিয়ে যে সমালোচনাটা মিডিয়াতে এর আগে হতো, এখন কি কোচিং স্টাফদের নিয়ে ওরকম হয়? কেন হয় না? এটা আমাদের করতে হবে। আমার মনে হয় যে কোচিং স্টাফ আমাদের যেটা আছে, এবং আমাদের দেশ সেরা কোচ আমরা বলি, আসলে মুখে মুখেই বলি, তাকে জবাবদিহিতা করতে হবে এই সিরিজের। আসলে আমাদের ব্যাটিং কোচ নেই, সেখানে আমাদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ভাই, তিনি আসলে দায়িত্বটা সামলাচ্ছেন। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে যে তিনি স্বজনপ্রীতি করছেন, জাকেরকে দলে সুযোগ করে দেওয়া বা তার ক্যাপ্টেন্সি করা নিয়েও আসলে তার নেপথ্য কারিগর সালাউদ্দিনকে বলা হচ্ছে। আসলে এমন পরিবেশে থেকে ড্রেসিং রুমের যে অবস্থানটা, সেই অবস্থানে থেকে আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা কতটা ইজি হয়ে যাবে বা কতটা চ্যালেঞ্জিং হবে? খুবই চ্যালেঞ্জিং হবে। আপনি যদি খেয়াল করেন, আমরা এর আগের একটা জামানায় দেখেছি যে ড্রেসিং রুমে চাচার রোল ছিল খুব বেশি। তার পছন্দের ক্রিকেটাররা সুযোগ পেত একাদশে, 11-এ, তারপরে আপনি স্কোয়াডে, এবং এখানেও কিন্তু আমরা কয়েকজন ক্রিকেটারকে দেখছি যাদের পছন্দের একটা নেপটিজমের একটা কথা আছে, কিন্তু সেখানে কিন্তু বারবার চলে আসছে। এখান থেকে বের হতেই হবে, এছাড়া আপনি আসলে কোনো উপায় নেই। এবং আপনারা যেটা আমি বললাম যে কোচিং স্টাফদের জবাবদিহিতা করতে হবে, কেন আমার আফগান সিরিজে এমন হলো? আমরা কি এতটাই দুর্বল? তাহলে আমাদের জবাব দিতে হবে। আমরা ক্রিকেটারদের এয়ারপোর্টে করছি, কিন্তু আমরা খেয়াল করছি না আমাদের সিলেক্টররা কি সিলেক্ট করছেন, আপনি আমাদের কোচিং স্টাফ কি করছেন। তো এইগুলা না হলে পরে দর্শকদের সব রোষ কিন্তু ওই ক্রিকেটারদের উপরই পড়বে, যেটা আসলেই মোটেই ঠিক না। আসলে আমরা দেখতে পাচ্ছি যে মেহেদী হাসান মিরাজ তার ক্যাপ্টেন্সিতে আসলে নানা ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। প্রথম থেকেই যখন ক্যাপ্টেন্সির আগে তো আমরা দেখতাম যে ডিআরএস নেবার ক্ষেত্রে তার একটা দুর্বলতা ছিল। এবার আফগান সিরিজ আমরা সেই প্রবলেম দেখতে পেলাম। ইভেন তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেক মিডিয়ায় বলছে অনেক ক্রিকেটার নাকি তার ক্যাপ্টেন্সিতে আর খেলতে চান না, যারা দলের বাইরে আছেন তারা আবার ফিরতে চান না। আসলেই কি মিরাজের ক্যাপ্টেন্সি এখন আপ টু দ্য মার্ক হচ্ছে না, বা তার এই যে পতনটা তার পারফরমেন্সেও কি প্রভাব ফেলছে? ক্যাপ্টেন্সির এই যে এদিক সেদিক হচ্ছে, তিনি কি কোনো কালে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন, কিংবা ভালো কোনো খুব বেশি অলরাউন্ডার, আমরা যেটা বিশ্বমানের অলরাউন্ডার আমরা আশা করি তেমন করেছেন? আপনি দেখেন তিনি এতটাই আত্মবিশ্বাসী ক্যাপ্টেন্সি নিয়ে, তিনি 7 নম্বরের জায়গাতে নিজেকে প্রমোট করেছেন 5 নম্বরে। তো এটা একটা ক্যাপ্টেন যখন এভাবে চিন্তা করে, সেখানে আপনি কি আশা করতে পারেন? এবং এটা একদমই সত্যি একটা রিপোর্ট যে তার ভিতরে তারকে নিয়ে এবং দলের ড্রেসিং রুমে কিন্তু একটা কানাঘুষা মানে হুইসপার আছে যে তার সঙ্গে কেউ কমফোর্টেবল ফিল করছে না। এই জিনিসটা আমার মনে হয় বিসিবির আলাদা করে, আমরা যেটা বললাম যে টি-20 খেলতে খেলতে ওয়ানডেটা অনেকটা মানে সচ্ছেলের মতন হয়ে গেছে। এই জিনিসটা, এই ফরম্যাটটাকে আমরা সেভাবে যেন নজর দিতে পারছেন। অভিভাবক নাই, যত্ন নাই, এই আপনি ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হলো কোনো আওয়াজ নেই, ব্যাটিং অর্ডার এতগুলো চেঞ্জ করা হলো কোনো আওয়াজ নেই। এবং ঢাকাইয়া ফুটবল, যে ঢাকায় ক্রিকেটে আমরা বিপিএলে যতটা নজর দেয়, ডিপিএলে কিন্তু ততটা নজর দেয় না। আপনি দেখেন ওয়ার্ল্ডে কোনো জায়গায় ক্লাব ক্রিকেট নেই, মানে আমি বলছি অ্যামেচার ক্লাব ক্রিকেট আছে, প্রফেশনাল নেই, শুধুমাত্র ঢাকাতে, বাংলাদেশে আছে। তো এইভাবে করে আসলে ওয়ানডে ফরম্যাটটা আমার মনে হয় না খুব বেশি আগানো যাবে।
আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন কোচিং রোলগুলোতে। সেখানে আমরা গৌতম গম্ভীরকে দেখছি, ম্যাককালামকে দেখছি। বাংলাদেশে এবং সাবেক ক্রিকেটার আসলে কেন আসছেন না কোচিং, এবং এই জায়গাটা থাকলে তো আসলে ক্রিকেটারদের সাথে তাদের যে কোঅর্ডিনেশন এটা তো ভালো হতে পারতো। না, এটা ওই যে যেটা বললাম, আমাদের সাবেক ক্রিকেটাররা আপনি খেয়াল করেন যে বোর্ডে আসার জন্য খুব মানে বোর্ডে আসার তাদের জন্য আব্দুর রাজ্জাক তিনি পর্যন্ত আব্দুর রাজ্জাক নির্বাচকের রোলটা পর্যন্ত ছেড়ে দিলেন। চলে আসলেন। হ্যাঁ, মানে বোর্ডে তাদের যতটা মানে আকর্ষণ থাকে, ওই কোচিং কিংবা ম্যানেজমেন্ট এই দলের ভিতর থাকার তেমন আগ্রহ নেই। আপনি যুবরাজ সিংকে দেখেন, অভিষেক শর্মাকে তিনি নিজে হাতে গড়েছেন, ভারতের এখন যিনি নাকি একদম সুপারস্টার অভিষেক শর্মা। আর আমাদের এরকম কোনো ক্রিকেটার বলতে পারবে যে এই ক্রিকেটারকে তিনি নিয়ে আসছেন? এরকম নয়। আসলে সব জায়গাটাই কিন্তু মূল ওই মানে বোর্ডের চেয়ারটাতে, অন্য কোথাও না। দেখা যাক সামনের চেয়ারগুলোতে আসলে যারা বসেছেন তারা কেমন করে। অনেক ধন্যবাদ সঞ্জয় সাপিয়াল আমাদের সাথে থাকার জন্য।